দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ওয়ালটন স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে। 2025-26 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট জন ও ব্যবসা বান্ধব দাবি অর্থ উপদেষ্টার দুর্নীতি আর সম্পদের অভাবে ছোট হয়েছে আকার। প্রস্তাবিত বাজেট চলমান অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় যথার্থ নয় বলছে সিপিডি। কালো টাকা সাদা করার সুযোগের সমালোচনা। দেশের বিভিন্ন জেলায় জমে উঠতে শুরু করেছে কোরবানির পশুর হাট। অবৈধ পথে গরু আসা নিয়ে শঙ্কা খামারিদের। এমন সব খবর নিয়েই আমাদের আজকের আয়োজন। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। হুট করে বিপ্লবী বাজেট দেওয়া সম্ভব নয়। 2025-26 অর্থ বছরের জন্য যে বাজেট দেওয়া হয়েছে সেটি জন ও ব্যবসা বান্ধব। মঙ্গলবার রাজধানীর ওসমানী মিলনায়তনে আয়োজিত বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা। তিনি বলেন, দেশে দুর্নীতি না থাকলে, সম্পদ আরও বেশি থাকলে নিজেদের টাকায় বড় বাজেট করা যেত। জুলাই অভ্যুত্থানের পর যে আশা, বাজেট ঘোষণার পরদিন গণমাধ্যমের সামনে হাজির অর্থ উপদেষ্টা। আগের রীতি মেনেই সাথে ছিলেন আরও 4 উপদেষ্টা, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর, এনবিআর চেয়ারম্যান ও সরকারের বিভিন্ন দপ্তরের আমলারা। সংবাদ সম্মেলনের শুরুতেই অর্থ উপদেষ্টা তার বক্তব্যে তুলে ধরেন সোমবার যে বাজেট প্রস্তাব করেছেন তার নানা দিক। আমরা যে সময়ে দায়িত্ব নিয়েছি, অনুষ্ঠানে সবচেয়ে বেশি প্রশ্ন ছিল কালো টাকা সাদা করার বিষয়ে। এ সুযোগ বৈধ করদাতাদের নিরুৎসাহিত করবে, যা বর্তমান সরকারের নীতির পরিপন্থী, এমন মত উঠে আসে সংবাদ সম্মেলনে। নানা কারণে আমাদের এখানে স্যার অপ্রত্যাশিত টাকা থেকে যায়, সেখান থেকে যদি তারা কিনে, তারা যাতে করে তাদের একটা এক্সিট রুট থাকে, সে কারণে আমরা বলেছি যে ট্যাক্স দিয়ে তারা এটা ঘোষণা দিলে ট্যাক্স অথরিটি এটা মেনে নেবে। কিন্তু এর মানে এই না যে অন্য কেউ প্রশ্ন করতে পারবে না, অন্য অথরিটিরা প্রশ্ন করতে পারবে। ঠিক আছে, যদি আপনারা মনে করেন যে কালো টাকা দুইটা দিক আছে, একটা নৈতিক দিক কালো টাকা সাদা করা, আরেকটা হলো প্র্যাকটিক্যাল দিক, টাকা পয়সা আমরা ট্যাক্স পাবো কিনা। দুই দিকই কালো টাকাটা সাদা করার ব্যাপারে হয়তো ডেফিনেটলি কিছু ইস্যু থাকে, সেটা আমরা বিবেচনা করবো যে এটা সে করা যায় কিনা। প্রশ্ন ছিল, এত পণ্যের শুল্ক কর বাড়িয়ে সরকার কিভাবে অর্থবছর শেষে মূল্যস্ফীতি 6.5 নামিয়ে আনবে, যার উত্তরে কেন্দ্রীয় ব্যাংক গভর্নর জানান 6.5 নয়, বর্তমান সরকার বাজেট এবং বাজেটের আগে যেসব নীতি কৌশল নিয়েছেন তার কারণে 2025-26 অর্থবছর শেষ হবার আগেই মূল্যস্ফীতি নেমে আসবে 6.5-এর নিচে, আর সেপ্টেম্বরেই নেমে আসতে পারে 7-এর নিচে। আমি ব্যক্তিগতভাবে মনে করি আরো বেশি কমা উচিত। সব মিলিয়ে আমরা আশাবাদী যে আমাদের অর্থনীতির যে একটা চালিকা শক্তি, ফরেন এক্সচেঞ্জের অ্যাভেলেবিলিটি, সেটা ঠিক থাকবে এবং আমাদের মনিটারি পলিসিটাকে আমরা টাইট করে রাখছি। আমরা আগামীতে এটা ইন্টারেস্ট রেটটা কমিয়ে আনবো যখন ইনফ্লেশনটা 7%-এর নিচে নেমে যাবে। আমরা আশাবাদী এটা জুলাই, অগাস্ট, সেপ্টেম্বরের মধ্যেই আমরা সেখানে যেতে পারবো। সংবাদ সম্মেলনে উঠে আসে বাজেটের ইতিবাচক ও নেতিবাচক বিষয়গুলো। তবে সবকিছু ছাপিয়ে অন্তর্বর্তী সরকারের প্রথম বাজেট কেমন হলো তার আত্মমূল্যায়ন জানতে চাওয়া হয়েছিল উপদেষ্টাদের কাছে। আর একটু ভালো হতো যদি সম্পদ আমরা বেশি পেতাম, আমাদের দেশীয় সম্পদ যদি আরো বেশি, আপনার ট্যাক্স যদি আরো বেশি আদায় করতে পারতাম, ট্যাক্স যদি ফাঁকি না দেওয়া হতো, ভ্যাট যদি ফাঁকি না দেওয়া হতো, করাপশন যদি না থাকতো, দেশে টাকা করে ফিরিয়ে আনতে পারতাম, তখন আমার ওই বাজেট সাপোর্টও রাখতো না IMF বা ওয়ার্ল্ড ব্যাংকে, ওই টাকা দিয়ে কিন্তু আমরা পুরো বাজেটটাই করতে পারতাম। চলতি মাসের 22 তারিখ পাশ করা হবে অর্থ বিল, যার মাধ্যমে চূড়ান্ত হবে 2025-26 অর্থ বছরের বাজেট। রাহেন শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। 2025-26 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট সামগ্রিকভাবে চলমান অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় সামঞ্জস্যপূর্ণ নয়। রাজস্ব আহরণে বেশ কিছু উদ্যোগ ঘোষণা করা হয়েছে, যা টেকসই উন্নয়নের কাঠামোর ধারণার সঙ্গে সাংঘর্ষিক। মঙ্গলবার রাজধানীতে সিপিডি আয়োজিত বাজেট পর্যালোচনায় এমন কথা উঠে আসে। বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ রাখারও সমালোচনা করে সংস্থাটি। পরামর্শ দেওয়া হয় বাজেটে বৈষম্যমূলক নেতিবাচক পদক্ষেপ পুনর্বিবেচনার। 2025-26 অর্থ বছরের জন্য 7,90,000 কোটি টাকার বাজেট ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার, যেখানে গুরুত্ব দেওয়া হয়েছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগে আস্থা ফেরানো, কর্মসংস্থান আর উৎপাদন বাড়ানোর উপর। বাজেটে রাজস্ব বাড়ানোর উপরও জোর দেওয়া হয়েছে। রাজস্বের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 5,64,000 কোটি টাকা। আদায় বাড়াতে পরিবর্তন আনা হয়েছে কর কাঠামোতে, যার নেতিবাচক প্রভাব পড়বে বিনিয়োগে। বাড়বে বেশ কিছু নিত্যপণ্যের দর। সার্বিকভাবে যা বাজেটের মূল স্লোগানের সাথে সাংঘর্ষিক বলে মনে করছে সিপিডি। বলা হচ্ছে প্রবৃদ্ধির বাইরে সামগ্রিক উন্নয়ন এবং ভৌত অবকাঠামোর বাইরে যে মানুষের উন্নয়নের উপরে নজর দেওয়া হবে। কিন্তু এই প্রত্যয়গুলা বাজেটারি পদক্ষেপ যেগুলো নেওয়া হয়েছে সেইটার মাধ্যমে এটা প্রতিফলন ঘটানো হয়নি। বাজেটের সামগ্রিক যদি বিবেচনা করি তাহলে অনুমানের সাথে সামঞ্জস্যপূর্ণ, কিন্তু প্রত্যাশার
সাথে কিছুটা হতাশাজনকও বটে। সংস্থাটির বিশ্লেষণ বলছে, প্রস্তাবিত বাজেটে কর কাঠামো বিন্যাস করতে গিয়ে ৬টি শ্রেণীতে ভাগ করা হয়েছে। এতে নিম্নবিত্তের কর হার বাড়বে, কমবে উচ্চবিত্তের। তাদের মতে 2026-27 সাল থেকে করমুক্ত আয়সীমা 3,75,000 টাকা করার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা আসছে বছর থেকে বাস্তবায়ন করা গেলে উপকৃত হতো সাধারণ মানুষ। আলোচনা করা হয় বাজেটে জমি কিংবা ফ্ল্যাট কেনায় কালো টাকা সাদা করার সুযোগ অব্যাহত রাখার। অপ্রদর্শিত আয়কে বৈধতা দেওয়ার একটা প্রস্তাব দেওয়া হয়েছে, সেটা নৈতিকভাবে সমর্থনযোগ্য নয় এবং সেটা আমরা নৈতিকভাবে সমর্থন করি না, এবং এটা যারা সৎ করদাতা সৎ আয়ভাবে আয় করে তাদের প্রতি একটা অনুৎসাহ হিসাবে কাজ করে এবং তাদের যে নৈতিকতার উপরে একটা আঘাত হিসাবে আমরা মনে করি। সিপিডি বলছে, প্রস্তাবিত বাজেটে বেশ কিছু ইতিবাচক দিক থাকলেও সামগ্রিকভাবে চলমান অর্থনৈতিক সংকট আমলে নেওয়া হয়নি, গুরুত্ব দেওয়া হয়নি সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের সংকট মোকাবেলায়। বাজেটের মূল দর্শন যেটা ছিল, ট্যাক্স অ্যান্ড নন ট্যাক্স পলিসিগুলোর মাধ্যমে এই প্রথম পর্যায়ে যে বৈষম্যটা থাকে সেটাকে কমিয়ে নিয়ে আসা, সেই দৃষ্টিভঙ্গি থেকে আমরা যদি দেখি তাহলে সেখানে খুব বড় ধরনের পরিবর্তনের পূর্বাভাস কিন্তু আমরা পাচ্ছি না। বৈষম্যবিহীন স্পিরিটের সাথে বাজেটারি পদক্ষেপগুলো কিন্তু সাযুজ্যপূর্ণ নয়, এবং আমরা আশা করি যে মাননীয় অর্থ উপদেষ্টা বাজেটের প্রস্তাবনাগুলি আবার বিবেচনা করে সেটা মানুষকেন্দ্রিক জনমুখী করবেন, এবং বিশেষ করে যে বৈষম্যমূলক পদক্ষেপ, কালো টাকা সাদা করার মতো এরকম আরও যে সমস্ত নেতিবাচক পদক্ষেপগুলি রয়েছে সেগুলি পুনর্বিবেচনা করবেন। প্রস্তাবিত বাজেটে শিক্ষা, স্বাস্থ্য আর কৃষিতে উন্নয়ন ব্যয় কমানোর বিষয়টি নিয়েও উদ্বেগ জানিয়েছে সিপিডি। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। দেশের বিভিন্ন জেলায় জমে উঠতে শুরু করেছে কোরবানির পশুর হাট। আকর্ষণীয় কোরবানির পশু কিনতে শুধু জেলায় নয়, আশেপাশের জেলা থেকেও আসছেন ক্রেতা ও ব্যাপারীরা। তবে সীমান্ত দিয়ে যাতে কোনো গরু প্রবেশ না করে এই দাবি খামারিদের। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। ঠাকুরগাঁওয়ের 5 উপজেলায় ছোট বড় মিলে প্রায় 20টি কোরবানির পশুর হাট বসেছে। এর মধ্যে স্থায়ী হাট 12টি। এরই মধ্যে বিভিন্ন আকার ও দামের গরু নিয়ে আসতে শুরু করেছেন খামারি ও কৃষকরা। জেলার সবচেয়ে বড় পশুর হাট খোঁচাবাড়ি ও লাহিড়ী হাট। সেখানে পছন্দ মতো কোরবানির পশু কিনতে যেমন ক্রেতারা আসছেন, তেমনি আসছেন ব্যাপারীরাও। চাহিদা বেশি মাঝারি ও দেশি গরুর। আমাদের এলাকায় বর্তমানে প্রচুর আমদানি আছে এবং বিভিন্ন এলাকার থেকে মানুষ আসতেছে। গতবারের তুলনায় বেচা কিনা নাই, অনেক কম। এত পরিমাণ গরু যে গরু কিনে অনেক শান্তি পাইছি। চাঁদপুরের সবচেয়ে বড় পশুর হাট বসে সদর উপজেলার সফরমালী বাজারে। প্রতি সোমবার আশপাশের বিভিন্ন এলাকা থেকে গরু নিয়ে আসেন খামারিরা। এবার হাটে পর্যাপ্ত গরু উঠলেও ক্রেতারা কেনার মতো দাম বলছেন না বলে অভিযোগ বিক্রেতাদের। আর ক্রেতাদের অভিযোগ, বিক্রেতারা দাম বেশি হাঁকছেন। একটা 1 লাখ, একটা 1,14,000। দাম কেমন এখানে? দাম তো মোটামুটি ঠিক আছে। এদিকে কুমিল্লায় এবার মোট কোরবানির পশুর হাট 409টি। হাটগুলোতে বিক্রির জন্য পশু আনতে শুরু করেছেন খামারিরা। তবে শঙ্কা অবৈধ পথে আসা গরু নিয়ে। এদিকে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বলছেন, অবৈধ পথে গরু আসার সুযোগ নেই। আমরা প্রতিবারের ন্যায় এবারও রয়েছে আমাদের আইকনিক 150টি ষাঁড় গরু। অলরেডি আমরা কিছু গরু বুকিং করে ফেলেছি। এই বছর আশা করি সরকারের কাছে যাতে বাইরের দেশের কোনো গরু বাংলাদেশে না ঢুকে। কোনোভাবেই আমরা পার্শ্ববর্তী কোনো দেশের গরুকে কিন্তু অ্যালাউ করব না। আসলে এটা হলে আমাদের অনেক ক্ষতি হয়ে যায়। বিশেষ করে আমাদের যে খামারিরা সারা বছর ধরে যত্ন করে বিনিয়োগ করেছেন তারা কিন্তু লাভবান হতে পারেন না একদিকে, আর অন্যদিকে আমাদের যারা ভোক্তা আছেন তারা কিন্তু বঞ্চিত হচ্ছেন ভালো মাংস থেকে। যশোরে এবার 1,14,574টি কোরবানির পশু প্রস্তুত রয়েছে, আর চাহিদা রয়েছে প্রায় 96,000-এর। এসব পশু 19টি হাটে ওঠানোর প্রস্তুতি নিয়েছেন খামারিরা। এখানে ঘাস এবং খোল এবং বিচেলি খাওয়ানো হয়। দানাদার খাদ্য আছে আপনার এই ফিট, কুড়া, ভুসি, ভুট্টা গুঁড়ো, এগুলো আমরা ব্যবহার করি গরুর জন্য। মেহেরপুরের প্রস্তুত করা 53,300টি কোরবানির পশু জেলা 3টি হাটে ওঠানো হবে। যদিও জেলাটিতে কোরবানির পশুর চাহিদা প্রায় 18,000। সাদেকুর রহমান সিদ্দিকী, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। দেশের অন্যতম খামার প্রধান অঞ্চল পাবনায় এবার চাহিদার তুলনায় দ্বিগুণেরও বেশি পশু কোরবানির জন্য প্রস্তুত হয়েছে।
প্রাণী সম্পদ বিভাগের দেওয়া তথ্য অনুযায়ী জেলায় প্রায় 3,13,000 চাহিদার বিপরীতে এবার খামারিরা কুরবানির জন্য প্রস্তুত করেছেন প্রায় 6.5 লাখ গবাদি পশু। রাতুল ইসলাম সুমনের ক্যামেরায় উৎপল মির্জা রিপোর্ট। পাবনা সদর উপজেলা জালালপুরের রাজু আহমেদের খামারে ফ্রিজিয়ান প্রজাতির এই বিশাল গরুটির নাম পাবনার রাজা। 6 ফুট লম্বা আর 10 ফিট দৈর্ঘ্যের 1200 কেজি ওজনের এই গরুটির দাম 15 লাখ টাকা চাওয়া হলেও বিক্রি হয়েছে 11 লাখ টাকায়। পাকিস্তানি শাহিয়াল প্রজাতির প্রায় 1000 কেজি ওজনের এই গরুটির নাম পাঠান। পাঠানের দাম 14 লাখ টাকা চাওয়া হলেও বিক্রি হয়েছে 10 লাখ টাকায়। এছাড়া এ খামারে বাংলাদেশি চলচ্চিত্র তারকাদের নামে পোষা তারকা খ্যাতি পাওয়া বিশাল বিশাল এসব গরু বিক্রি করে সন্তুষ্ট নন খামারি। এবছর আসলে ক্রেতা কম, তারপরে গরুর সেরকম ভাবে দাম নাই। গরু 1 বছর আগে যে দাম দিয়ে আমরা কিনছি বর্তমান বিক্রি করলে এই দামই হচ্ছে। মানে খাওয়া খরচে দেখা যাচ্ছে কিছু কিছু গরুতে উঠবে, কিছু কিছু গরুতে উঠবে না। দু একটা গরুতে লাভ হবে, আবার দু একটা গরুতে লসও হবে। কুরবানির হাটেও পশুর তুলনায় ক্রেতা কম। গণ অভ্যুত্থানের পর গা ঢাকা দিয়েছে অনেক কালো টাকার মালিক। এছাড়া চাহিদার তুলনায় গবাদি পশুর সংখ্যা অনেক বেশি হয় কুরবানির পশুর ন্যায্য মূল্য পাচ্ছেন না বলে অভিযোগ খামারিদের। বছরে যে তুলনা গরুর দাম ছিল আমরা এই বছরে সে দাম পাচ্ছি না, তারটা অনেক কম পাচ্ছি। তারে কালো টাকা ছিল, তারা কুরবানি এটার জায়গা 3টে কিনে, তার এবার আমাদের কেনার মতনও কোনো পরিস্থিতি নাই। আর এই কারণের জন্যই আমাদের হচ্ছে গরু করে লয়েছে, মানে গরু বিক্রি করে পারতেছি না। যে গরু গতবার বেশি 1.5 লাখ, সেই গরু আজ 1 লাখ, তাহলে মানুষ কি করবি? কৃষকের তো অবস্থা খারাপ। ইন্ডিয়ান করে গরু পালিছে, দোকানে গেলে তো টাকা দেওয়া লাগবে না, গরু বেশি টাকা দেওয়া লাগবে, টাকা দিলে তার কৃষকের কিছুই থাকবি না। জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর জানায় পাবনায় এবার 1,25,000 গরুর চাহিদার বিপরীতে উৎপাদন হয়েছে 1,98,000। 1,55,000 ছাগলের বিপরীতে উৎপাদন হয়েছে 3,72,600। এছাড়া মহিষ 8,500, ভেড়া 68,300 সহ 27,000 খামারে মোট কুরবানিযোগ্য পশুর উৎপাদন হয়েছে চাহিদার চেয়ে প্রায় 52% বেশি, যে কারণে পশুর দাম এবার তুলনামূলকভাবে কম। এখানে মূলত হাট বাজারে আসলে কাস্টমারের সংখ্যা একটু কম, কিন্তু গরু বাছুরের সংখ্যা বেশি। তারপরে পাবনা জেলা আমাদের যে খামারিদের যে দাম, গরু বাছুরের মার্কেটের যে চাহিদা, তাতে ক্ষতির সম্ভাবনা খুব কম, কারণ পাবনা জেলায় ব্যাপক ঘাসের আবাদ হয়। এখানকার খামারিরা মূলত কাঁচা ঘাস, দানাদার খাবার খাওয়ায় সম্পূর্ণ গরু বাছুরকে লালন পালন করে থাকে। এ দপ্তরের মতে ভারতীয় গরু না আসায় ক্রমেই বিকশিত হচ্ছে গবাদি পশুর হৃষ্টপুষ্ট করার খামার। উৎপল মির্জা, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। সূচক পতন দিয়ে শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন। সার্বিক সূচক ডিএসসি এক্স 24 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 4,664-তে। বেচা কেনা হয়েছে 229 কোটি টাকার। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে 93টির, কমেছে 239টির, আর অপরিবর্তিত আছে 62টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো সিটি ব্যাংক ক্যাপিটালের। আজ দিনের শুরুতে মার্কেট ঊর্ধ্বগতি নিয়ে লেনদেন শুরু করে। পরবর্তীতে মার্কেট এই ঊর্ধ্বগতি ধরে রাখার চেষ্টা করলেও দিনের মধ্যভাগ থেকে বিনিয়োগকারীদের মধ্যে সেল প্রেসার বৃদ্ধি পেতে থাকে, যার ফলস্বরূপ দিন শেষে মার্কেট 25 পয়েন্ট নেগেটিভ নিয়ে আজকে তার লেনদেন শেষ করে। আজ মার্কেটের লেনদেনরত কোম্পানিগুলোর মধ্যে শেয়ার মূল্য বেড়েছে 93টি, কমেছে 239টি এবং অপরিবর্তিত ছিল 62টি কোম্পানির শেয়ার মূল্য। আজ মার্কেটে টোটাল টার্নওভার ছিল 223 কোটি টাকা। মার্কেটে গত সপ্তাহের এভারেজ টার্নওভার ছিল 263 কোটি টাকা এবং চলতি সপ্তাহের 3 দিনের এভারেজ টার্নওভার ছিল 246 কোটি টাকার মতো। আজকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ব্র্যাক ব্যাংকের। আজকে এদের প্রায় 18 কোটি টাকার মতো লেনদেন হয়েছে এবং দ্বিতীয়তে ছিল সিপার। ইন্ডেক্স কমার জন্য আজ বেশি কন্ট্রিবিউশন রেখেছে গ্রামীণফোন। গেইনার লিস্টে প্রথমে পাচ্ছি সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং দ্বিতীয়তে পাচ্ছি সিপার। যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের শিগগিরই বাণিজ্য চুক্তি হতে পারে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সাথে আগামী সপ্তাহে পাকিস্তানের সঙ্গে বাণিজ্য আলোচনা হবে বলেও জানান তিনি। তবে ভারত পাকিস্তান আবারও সংঘাতে লিপ্ত হলে এই আলোচনা বিঘ্নিত হতে পারে বলেও সতর্ক করেছেন ট্রাম্প। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। বাণিজ্য ঘাটতি দূর করতে সর্বনিম্ন 10% ধরে বিশ্বের 90টি দেশের উপর পাল্টা শুল্ক আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গেল 2 এপ্রিল। এরপর থেকে শুল্ক কমাতে বিভিন্ন দেশ মার্কিন প্রশাসনের সাথে দেন দরবার করছে। এমন সময়ে ভারত পাকিস্তান রক্তক্ষয়ী সংঘর্ষে জড়ায়।
ব্যবহার করে যুদ্ধবিমান ও ড্রোন, যা গড়ায় 1 সপ্তাহ। যুদ্ধ বন্ধে হস্তক্ষেপ করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, জানান 2 দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এরপর ভারত পাকিস্তান যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি করতে যাচ্ছে এমন বার্তা দেন ট্রাম্প। যুক্তরাষ্ট্র বাণিজ্য ঘাটতি কমাতে ভারতীয় পণ্যের উপর 26% পর্যন্ত পাল্টা শুল্ক আরোপ করেছে। ট্রাম্প চান ভারত তার সরকারি ক্রয় বাজারে মার্কিন কোম্পানিগুলোর জন্য উন্মুক্ত করবে, যাতে মার্কিন প্রতিষ্ঠানগুলো ভারতে $50 বিলিয়ন মূল্যের সরকারি টিকাদারিতে অংশ নিতে পারে। পাশাপাশি যুক্তরাষ্ট্র থেকে কৃষিপণ্য ও সামরিক সরঞ্জাম কিনবে ভারত। এদিকে প্রেসিডেন্ট ট্রাম্পের পাল্টা শুল্ক আরোপের প্রভাব পড়েছে পাকিস্তানের পণ্য রপ্তানিতেও। বিশেষ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে পাকিস্তানের $3 বিলিয়ন বাণিজ্য উদ্বৃত্ত রয়েছে। ঘাটতি কমাতে পাকিস্তানি পণ্যে 29% শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প চান পাকিস্তানও বাণিজ্য ঘাটতি কমাতে যুক্তরাষ্ট্র থেকে পণ্য ও সেবা কিনবে। এর আগে ট্রাম্প দাবি করেন ভারত ও পাকিস্তানের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য আলোচনা পারমাণবিক বিপর্যয় রোধে সহায়ক ভূমিকা পালন করেছে। একরামুল ইসলাম খান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। দর্শক, আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে। আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে। আজ এটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।